সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন, ওহাব ভাই ডক্টর ইউনূস পদত্যাগ করছেন বা পদত্যাগ করবেন কেন, এটা কি লিখলেন? আজকে একটা বিশ্লেষণমূলক তথ্য আপনাদেরকে দিব। ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে, এটা নিয়ে তোড়জোড় চলতেছে যে আসলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং সেই সাথে ঐক্যমত কমিশন নিয়েও একটু বাধা বিপত্তির তৈরি হয়েছে। তো ডক্টর ইউনূস কেন পদত্যাগ করতে পারেন, কেন পদত্যাগ করবেন, এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা দেশ সম্পর্কে জানতে চান, দেশের অভ্যন্তরীণ বিষয় আসলে কি হচ্ছে, আজকের এই কথাগুলো যদি শোনেন আপনি বিস্তারিত জানতে পারবেন। অনুরোধ করতেছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা দেখতেছেন পর্যাপ্ত পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটা লাইক করেন, কৃপণতা করেন কেন? চলেন প্রতিবেদন শুরু করছি। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস কেন পদত্যাগ করবেন বিশ্লেষণমূলক আলোচনায় যাব। তার আগে আমরা 3-4টি প্রতিবেদন একটু আপনাদেরকে জানাতে চাই। প্রথমেই একটা প্রশ্ন আপনাদেরকে করি, যারা এই ভিডিওটি দেখতেছেন, আমাদের জাতির পিতাকে যারা ভিডিওটি দেখতেছেন সকলেই একটু কমেন্ট বক্সে উত্তর দিবেন যে আমাদের জাতির পিতা আসলে কে। আজকে আগস্ট মাসের 15 তারিখ, 2023 সালের আগস্ট আর 2025-এর আগস্টের ভিতরে অনেক তফাৎ। স্ক্রিনে দেখেন, এই মুজিবের আপনার মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি পুলিশ নিয়ে গেছে, আর একটা সময় পুলিশ খিচুড়ি বয়া দিয়ে আসতো। এই হচ্ছে এখনকার পার্থক্য। এবং সেই সাথে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিতে পালন হয়নি তার মৃত্যুবার্ষিকী। আপনারা দেখছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেকেই অনেক ধরনের আবেগময় পোস্ট করেছে, কতটুকু যৌক্তিক আমি জানি না, এ ব্যাপারে একটু আপনারা মতামত দিবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দেখাই, বিএনপির বড় পদ কিনলেন আওয়ামী লীগের দামি প্রার্থী নাহিদুজ্জামান নিশাত। প্রভাবশালী আওয়ামী লীগ ব্যবসায়ী ফ্যাসিস্টদের দেশ শতকে নিয়েছেন নানান সুবিধা, 8 কোটি টাকায় পদ বাগানোর অভিযোগ তার বিরুদ্ধে। আমি কিছু বলবো না, আমার দেশ পত্রিকার প্রতিবেদন। এবার আসেন মূল আলোচনার বিষয়ে, যে আমি কেন লিখলাম ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন। এটা তার আগে জানতে হবে যে প্রেস সচিব শফিকুল আলম বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সকল দফতর বিষয়টি নিশ্চিত করেছে। আমরা এটি একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আসলেও কি শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব বর্তমান পরিস্থিতিতে? আমাদের ফুয়াদ ভাই কথা বলছেন যে পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস, কিন্তু কারণটা কি? খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তিনি করছেন। ভিডিওটি একটু লম্বা হবে, যারা জানতে চান আমার সাথে একটু থাকেন যে মূল ভিতরের আসলে কাহিনীটা কি। কালের কণ্ঠ পত্রিকা প্রতিবেদন করছে যে পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস, কারণ জানালেন ফুয়াদ, এরকম একটা হেডলাইন তারা করছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি এই কথা বলছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্যগুলো করছেন। টকশোতে ফুয়াদ ভাই বলছেন যে আওয়ামী লীগ যেমন 18 এবং 73-এ একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনও ফেয়ার, সুষ্ঠু বা একতরফা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জানাইছেন যে বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতো কোনো প্রার্থী নাই। কে আছে বলেন? এক আসনে যদি আপনার তারেক রহমান দাঁড়ায়, আর এক আসনে যদি মির্জা ফখরুল দাঁড়ায়, মির্জা আব্বাস দাঁড়ায়, এদেরকে টক্কর দেওয়ার আসলে কে আছে? ফুয়াদ ভাই এটাই বলছেন যে টক্কর দেওয়ার কেউ নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরেও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে। বাস্তবসম্মত কথা বলছেন ফুয়াদ সাহেব। আরও বলছেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130, 135 আসনে অনেক বিদ্রোহী প্রার্থী আছে যারা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে এবং খুবই স্ট্রংলি তারা সেখানে নির্বাচন করবে। ফুয়াদ সাহেব আরও বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে যে আমরা এগুলোতে একমত হয়েছি, বাস্তবায়ন কিভাবে হবে। বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলেও বিএনপির প্রস্তাব, এটা এনসিপি জামাত তাদের কোনো প্রস্তাব সেখানে উল্লেখ করা হয়নি। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। এটা কারা? জামাত এবং এনসিপি, আরও যে দলগুলো আছে। তিনি বলেন, আমরা মনে করি
ইতিমধ্যে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সেটার জন্য কেন আমরা 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব। আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি যে নারী আসনে আমরা 50 থেকে 100 জন নেব, এটার জন্য কেন আমরা 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব। এটা কেন 2026-এই হবে না? আমরা যদি সবাই একমত হই যে নারীদের ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, সেটা 2032 সালের জন্য কেন অপেক্ষা করতে হবে? আমরা যদি সবাই একমত হই যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাহলে সেটার জন্য কেন আমরা অপেক্ষা করব? এটা তো এখনই হওয়া দরকার। এগুলো হচ্ছে জামাত এনসিপির কথা আর কি। এবি পার্টির সম্পাদক ফুয়াদ ভাই আরও বলছেন যে সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনে বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। কারণ ফুয়াদ সাহেব বলছেন এরপরেও টেনশনের জায়গাগুলো হচ্ছে জামাত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচাইতে বড় 2টা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা পিআর চাই সংসদে, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায়, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট না থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে যে নির্বাচন একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে বিএনপি এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলন থাকা যাদের আসন দেওয়া নেওয়া করেছে তারা বিরোধী দলে চলে যাবে। এরকম একটা অপশন হবে যে সেটা কিন্তু আদৌ দেশের জন্য ভালো হবে না, বিএনপির জন্য সম্মানজনক হবে না। কারণ বিএনপির লোক অন্য দলে যোগ দিবে এবং তারা সেখান থেকে নির্বাচন করবে। ফুয়াদ সাহেব আরও বলছেন অন্তর্বর্তী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা, জনগণ অভ্যুত্থানের সব শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমনও হতে পারে প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন। ফুয়াদ সাহেব এই ব্যাপারটা নিয়ে কথা বলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক টেনশন আছে ব্যারিস্টার ফুয়াদ সাহেব। বাংলাদেশ বিক্রি হওয়ার জন্য তৈরি হয়নি ফুয়াদ সাহেব। ফুয়াদ সাহেব এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন। এবার আমি তো পত্রিকার প্রতিবেদনটা পড়লাম, এবার আমি যতটুকু বুঝতে পারছি এটা আপনাদেরকে বলি, যারা কথাগুলো শুনে বুঝেন নাই, অনেকে হয়তো বুঝছেন, এটা আমি সারমর্মটা বলি। জুলাই সনদ নির্বাচন নিয়ে একটু ঘাবলা আছে। কিছু দল বলতেছে পিআর নির্বাচন চাই, বিএনপির পরে যে বড় দলগুলো আছে এনসিপি, জামাত, চরমোনাই, জুলাই সনদে যেটা হয়েছে সেখানে বিএনপি যা চায় সেই জিনিসগুলি সেখানে উল্লেখ করা হয়েছে, এবং কিছু বিষয়ে তাদের জামাত এবং এনসিপি একমত প্রকাশ করছে যে আমরা 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এটা 2031 সালের পরে এটা সংস্কার হবে। কেন এটা এখন হতে সমস্যা কি? আবার যে বড় বড় দলগুলো আছে তারা যদি পিআর নির্বাচন চায় তখন সরকার বিপদে পড়ে যাবে। বিএনপির কম্পিটিশন তো আসলে কেউ নাই, বিএনপির কম্পিটিশন বিএনপি নিজেই। একই আসনে 2 জন প্রার্থী দাঁড়াবে, বিএনপির স্ট্রং প্রার্থী যাদের ভ্যালু আছে, যাদের সবাই মানুষ ভোট দিবে, তখন বিএনপির ভিতরে একটা ভাগাভাগি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে যখন দেখা যাবে যে এক দল বয়কট করবে নির্বাচন, তখন বিএনপির কিছু দল যারা পাবে না তারা সেখান থেকে সিটকে অন্য দলে গিয়ে যোগ দিয়ে নির্বাচন করবে, এটা বিএনপির জন্য ক্ষতি। এই সময় যখন নির্বাচন বয়কট করবে তখন বিএনপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে যে একতরফা নির্বাচনের মতো। তখন ডক্টর ইউনূস সব কিছু সামাল দিতে না পারে নিজে পদত্যাগ করতে পারেন, এটা বলে আসলে ফুয়াদ সাহেব মন্তব্য করছেন। নির্বাচন যে আটকাতে পারবে না, আমাদের নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, প্রেস সচিব বলল নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ফেব্রুয়ারিতে কতটুক ফেয়ার নির্বাচন হবে, কতটা আইন শৃঙ্খলা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এগুলো বিষয়ই তো নির্বাচন সুষ্ঠু হওয়া কি খুবই সহজ নাকি? অনেক নেতাকর্মীরা বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ যেন সুস্থভাবে যাইতে না পারে। এইগুলো কথা কি আসলে নির্বাচনের পরিবেশ ঠিক রাখা বোঝায় নাকি বিগড়ানো বোঝায়? এটা আপনারা একটু আমরা বললেন। তো এই তো ছিল ভিডিও। কেন তাহলে দিলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, এটা আমার কথা না, ফুয়াদ সাহেবের কথা, আমি নিজে কোনো কথা বলি না, বুঝছেন? তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করছি অভ্যন্তরীণ যে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের